করছেন, যে করতে করতে আপনার টাইম শেষ, দেখলেন যেখানে প্রবলেম আছে সেখানে আপনি কাজ করতে পারেন নাই। সো আমার তো আসলে এটা স্মার্ট ওয়ে হইল না। তখন কেপিএমজি একটা চিন্তা করছে, ঠিক আছে, ডক্টর জগলু যে স্টাইলটা ফলো করছে, যে একটা পেশেন্ট তার প্রসেসটা অ্যানালাইসিস করেছে, মানে ইনিশিয়াল কিছু কোশ্চেন করে তার সম্পর্কে জেনে, হ্যাঁ, যে ডক্টর জগলু পেশেন্টকে যে কোশ্চেনগুলো করলো, সেই কোশ্চেনগুলো কিন্তু এক একটা কন্ট্রোল পয়েন্ট। মানে আমি যদি সিগারেট খাই, আমি তো সিগারেট না খাই, সো দিস ইজ এ কন্ট্রোল। কন্ট্রোল কি, যে আমি সিগারেট না খেলে আমার ক্যান্সার হওয়ার পসিবিলিটি কম হবে না, আমি বলতেছি না, পসিবিলিটি কম। সো আমি ক্যান্সারকে করতে আমি সিগারেট খাবো না। সো কন্ট্রোল ওভার বিং সিক, মানে আমার শরীর বডি হচ্ছে হচ্ছে আমার একটা, ধরেন একটা সাবজেক্ট, হ্যাঁ, তো এই বডিতে যে রোগ হচ্ছে, এই রোগটা যেন না হয় তার জন্য আমি কি কি কন্ট্রোল অ্যাপ্লাই করেছি, এটা কিন্তু আমি করেছি। মানে পেশেন্ট এটা কিন্তু আসলে এই কন্ট্রোলগুলো সেট ডক্টর জগলুর করে নাই, জগলুল জাস্ট জিজ্ঞাসা করছে যে তার কন্ট্রোলগুলো আছে কিনা, কিন্তু সেট করবে কে? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? Yes, sir. Person Yes, needs sir. a শুনতে পাচ্ছি। Yes, sir. পার্সন কিন্তু রাইট, এই যে পেশেন্ট, পেশেন্ট যে সেই কিন্তু তার যাতে রোগ না হয় সেই জন্য সে হচ্ছে কন্ট্রোল মেজার নিবে, যে ঠিক আছে আমি এইগুলো করবো, আমি সিগারেট খাবো না, আমি ঠিক মতো খাবার খাবো, আমি 8 ঘন্টা প্রপার ঘুমাবো, যাতে আমার শরীরে বাড়তি কোনো ইয়ে না আসে, হ্যাঁ, আমি এক্সারসাইজ করবো। এক্সারসাইজ করলে অনেক সময় ছোটখাটো রোগ কিন্তু হয় না, বা ফিট থাকা যায়, হ্যাঁ। তারপরে যদি আমার কোনো প্রবলেম হয়, সো হোয়াই নট আমি আর্লি আইডেন্টিফাই করি, আমি 3 মাস পর বা 6 মাস পর ডক্টর দেখাই, দেখি ডক্টর কোনো কিছু পায় কিনা। তো আর্লি স্টেজে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, হয়তো আমি বড় ধরনের রোগ থেকে বেঁচে যাবো। তো এইগুলো কিন্তু সবাই কি করবে, এই কন্ট্রোলগুলো কে সেট করবে? আমি সেট করব। এইখানে কিন্তু অনেক মিসকনসেপশন হয়, অনেকে বুঝে না, হ্যাঁ, যে এই কন্ট্রোলটা কেপিএমজি চিন্তা করলো যে আচ্ছা কোম্পানি, একটা মানুষের যেমন প্রবলেম হচ্ছে, রিস্ক হচ্ছে তার রোগ হতে পারে, সে রোগ থেকে বাঁচার জন্য এই কন্ট্রোলগুলো সে ইমপ্লিমেন্ট করছে তার লাইফে। সো একটা কোম্পানিতে আমি অডিট করতে যাচ্ছি অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসের রোগ কি? অ্যাকাউন্টসের ফিগার ভুল, এটাই তো রোগ নাকি? আমরা কি রোগ Yes, ধরতে sir. যাচ্ছি? আমরা রোগ ধরতে যাচ্ছি যে অ্যাকাউন্টসের ফিগারগুলো ভুল আছে, বিভিন্ন কারণেই হতে পারে, যে কোনো কারণে হোক, অ্যাকাউন্টস যা বলতেছে আমাকে ড্রাফট অ্যাকাউন্টস যেটা দিয়েছে, যেটা অডিট করতে নিয়েছি আমরা, সেটাতে ভুল আছে। তো এই অ্যাকাউন্টসে যাতে ভুল না হয় সেজন্য কোম্পানি কি কি কন্ট্রোল মেজার ইমপ্লিমেন্ট করছে, হয় নট সেগুলো দেখে ফেলি। তো যদি কোম্পানি ভালো কন্ট্রোল ইমপ্লিমেন্ট করে থাকে, যেটার কারণে যেগুলো ফলো করলে অ্যাকাউন্টসে ভুল হওয়ার সম্ভাবনা কম, সো আমি যদি আগে থেকেই কেপিএমজি চিন্তা করছি, আগে থেকেই তো এগুলো দেখে নিতে পারি, যে আচ্ছা কোম্পানিকে আমি জিজ্ঞেস করলাম যে এই যে যেমন একটা পেশেন্ট একদম সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত তার সারাদিন যে কাজগুলো, একটা প্রসেস বলছে, আমরা ওয়ার্ডটা মনে রাখেন, প্রসেস, হ্যাঁ, এই যে প্রসেসটা, সো কোম্পানিও তো যখন অ্যাকাউন্টস করেছে, অ্যাকাউন্টসে তার একটা ফিগার এমনি এমনি ল্যান্ড করে নেই, আকাশ থেকে ল্যান্ড করে নেই, একটা প্রসেস ফলো করে আসছে। ফর এক্সাম্পল প্রসেসটা কি হতে পারে? প্রসেস হতে পারে, ধরেন আপনি অ্যাকাউন্টসের একটা ফিগার নিয়ে কথা বলি আমরা, যেমন ধরেন ইন্টারেস্ট অন লোন বা লোন ইন্টারেস্ট, আপনি হচ্ছে লোন ইন্টারেস্ট অডিট করবেন। সো আপনি অ্যাকাউন্টস পেয়েছেন, অ্যাকাউন্টসের লোন ইন্টারেস্ট আপনি কাজ করবেন। তো কেপিএমজি চিন্তা করলো, আচ্ছা লোনের যে ইন্টারেস্ট সে বললো, ফর এক্সাম্পল ধরেন সে 12 মাসে 12 টাকা বুক করছে। তো কেপিএমজি চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, ও আমাকে বলতেছে ও সারা বছরের লোনের ইন্টারেস্ট বাবদ এক্সপেন্স হয়েছে 12 টাকা। এই যে লোনের ইন্টারেস্ট সে 12 টাকা রেকর্ড করলো, সেই রেকর্ডটা শুরু হয়েছিল থেকে শেষ হলো কোথা থেকে, এটা আমি দেখে ফেলি। এবং এইখানে কি কি প্রবলেম থাকতে পারে বা কি কি কন্ট্রোল তারা ইমপ্লিমেন্ট করেছে। ফর এক্সাম্পল ধরেন লোনটা কিভাবে শুরু হয়, ইন্টারেস্টটা কিভাবে শুরু হয়, আপনি ইন্টারেস্ট নিতে গেলে আগে লোন নিতে হবে। তো ওরা লোন নিয়েছে, লোন নেওয়ার পরে লোনের যে বিভিন্ন ধরনের টার্মস থাকে, মান্থলি হোক বা কোয়ার্টারলি হোক বা সেমি অ্যানুয়ালি হোক, যে এই সময় হচ্ছে আপনি ইন্টারেস্ট ক্যালকুলেট করে, যে লোনটা দিয়েছে সে বলতেছে, এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টে বললো যে এই লোনের ইন্টারেস্ট হচ্ছে 10%, প্রতি মাসে আমাকে আপনাকে হচ্ছে ইয়ে করতে হবে, ইন্টারেস্ট বুক করতে হবে, 3 মাস পর পর আমাকে ক্যাশ দেন, বা প্রতি মাসেই ধরেন ক্যাশ নিল যে লেন্ডার সে। তারপরে কোম্পানি কি করলো, ঠিক আছে ফাইন, লোনটা নিল, নেওয়ার পরে প্রতি মাসে যখন যায় তখন কোম্পানি হচ্ছে লোন কত কত টাকা লোন ছিল, ইন্টারেস্ট কত পার্সেন্ট পার ইয়ার,
সেটাকে হচ্ছে 12 দিয়ে ভাগ করে 1 মাসে কত আসে সেটা বুক করে হচ্ছে অ্যাকুমুলেট করে 3 মাস পরে পেমেন্ট করে দেয় ক্যাশ। মনে করে হচ্ছে এটা হচ্ছে লোন প্রসেস। এটা যখন জানলো কেপিএমজি, জানার পরে জিজ্ঞেস করলো, আচ্ছা এই যে প্রতি মাসে 1 টাকা করে এন্ট্রি দিচ্ছেন, সো 1 টাকা একজন ধরেন কি করছে, ক্যালকুলেশন করছে, কোম্পানির একজন ক্যালকুলেশন করেছে যে এত টাকা লোন ছিল, এত পার্সেন্ট ইন্টারেস্ট, এতদিনে আমরা রেখেছি এ পর্যন্ত, সে এত টাকা হচ্ছে ইন্টারেস্ট আসছে। এটা করে সে এন্ট্রি দিছে সিস্টেমে। এটা তো একটা নর্মাল প্রসেস। তো তার এন্ট্রি যে সে যে ক্যালকুলেশনটা করলো, সেই ক্যালকুলেশন তো ভুল হইতে পারে, তাই না? রোগটা তো ওইটাই যে তার ক্যালকুলেশন একটা দিন বেশি ধরেছে, বা ইন্টারেস্ট রেটটা ঠিক মতো ধরে নাই, বা 1 মাসের কাছে 2 মাস ধরেছে ইন্টারেস্ট। হ্যাঁ, যেখানে 1 মাসের বুকিং করার কথা সেখানে সে 2 মাসের 60 দিয়ে গুণ করে সে 1 মাসে বুক করে ফেলতে পারে, বা অপোজিটও হতে পারে। যাই হোক, মানে তার ক্যালকুলেশন ভুল থাকতে পারে, মানে ক্যালকুলেশন ইটসেলফ ভুল। এই যে ক্যালকুলেশনটা ভুল, এটা তো প্রবলেম। এই প্রবলেমটা মিটিগেট করার জন্য কোম্পানি কোনো কন্ট্রোল মেকানিজম ফলো করে কিনা। কোম্পানিকে জিজ্ঞেস করলেন যে এই যে আপনি ক্যালকুলেশনটা করেন ইন্টারেস্ট, আপনার একটা এমপ্লয়ি করে বুক করে, তো ওইটা তো ভুল হতে পারে ক্যালকুলেশনটা, আপনারা কি দেখছেন কখনো এটা চিন্তা করে? তখন আপনাকে কোম্পানি বলল, জিপি বলল যে হ্যাঁ আমরা তো এটা চিন্তা করছি, ম্যানেজমেন্ট আমরা চিন্তা করে যেটা করলাম, ঠিক আছে আমরা একটা কন্ট্রোল ইমপ্লিমেন্ট করি। কন্ট্রোলটা হবে প্রতি মাসে একজন একটা ক্যালকুলেশন করবে, বাট সে আগে পোস্ট করবে না, মানে আগে সে এন্ট্রি দিবে না। আর একজন অ্যাসাইন করা থাকবে যে রিভিউ করবে, যে ও তো মানে গ্র্যানুলার লেভেলে ক্যালকুলেশন করবে একদম ডকুমেন্ট দেখে, কিন্তু পোস্ট করার আগে একজন রিভিউ করবে যে ঠিক আছে, মানে ওর ইন্টারেস্ট রেটটা ঠিক মতো নিয়েছে কিনা, লোনের ফিগারটা ঠিক মতো আসছে কিনা, নাম্বার অফ ডেজ ঠিক মতো ক্যালকুলেশন করছে কিনা। হ্যাঁ, তো এগুলো দেখে যদি রিভিউয়ার স্যাটিসফাই হয় তখন সে সাইন করে দিবে যে ঠিক আছে। ও তো একটা ক্যালকুলেশন করে একটা শিট দিবে, তো সেই শিটে সে সাইন করে দিবে যে ওকে ফাইন, ঠিক আছে তুমি এখন এন্ট্রি দিতে পারো। সো আপনি যখন কোম্পানি কেপিএমসি বলতেছে, আপনি যখন ইন্টারেস্টের ক্যালকুলেশনটা দেখবেন প্রতি মাসেই দেখবেন যে এটা পোস্ট করার আগে একজন হচ্ছে রিভিউ করে। তো দিস ইজ আওয়ার, কোম্পানি বলতেছে দিস ইজ আওয়ার কন্ট্রোল পয়েন্ট। এইবার কেপিএমজি মজা পেয়ে গেল যে ঠিক আছে ফাইন, একটা কন্ট্রোল আছে। ঠিক পেশেন্ট যেরকম এতগুলো মেনটেন করছে, হ্যাঁ, P1 যেমন সবকিছু মেনটেন করছে, করার পরে এবার ডক্টর জগলু কিন্তু তাকে মাত্র 3টা টেস্ট করাইছে। এবার কেপিএমজি যখন দেখলো যে ইন্টারেস্ট অন লোন এখানে এরকম একটা কন্ট্রোল আছে, বা ধর আরো কিছু কন্ট্রোল পেলো, তখন কেপিএমজি কি করলো, 2-1টা কন্ট্রোল টেস্ট করলো যে ঠিক আছে দেখে তো আমি কন্ট্রোল টেস্টিং আগে যাই, কন্ট্রোল আছে কিনা। অবশ্যই আমরা প্রথম দিনে বলছি যে প্রফেশনাল স্কেপটিসিজম আমাকে ফলো করতে হবে। জিপি যখন বলল যে আমাদের এরকম কন্ট্রোল আছে, আমরা কিন্তু সাথে সাথে বিশ্বাস করলাম না, আমরা দেখলাম ফিজিক্যালি যে এই কন্ট্রোল আছে কিনা। আমাকে জানুয়ারি আর জুন মাসের ওই শিটগুলো দেখান তো, যে শিটে একজন রিভিউ করছে, সে সাইন করছে। তখন আপনাকে ওই শিটটা এনে দিল জানুয়ারি আর জুন মাসের। আপনি দেখলেন যে জানুয়ারি ওই শিটে যে ক্যালকুলেশনটা করা আছে লোনের ইন্টারেস্ট 1 টাকা, জুনে হচ্ছে 1 টাকাই। এখানে শিটের নিচে একজন প্রিপেয়ারার লিখে উপরে সাইন করা আছে, ডেট দেওয়া আছে, আর একজন আছে রিভিউয়ার, সেও সাইন করছে, ডেট দিছে। তার মানে জানুয়ারি যখন ইন্টারেস্টটা বুক করছে তখন একজন রিভিউ করে দিছিল। জুন মাসেটা দেখলেন যে ওকে ফাইন, এখানেও ওই একজন প্রিপেয়ার করে একজন রিভিউ করে, ফ্যান্টাস্টিক কন্ট্রোল আছে। সো এখানে কিন্তু আপনি ইনিশিয়ালি বুঝে ফেললেন যে আপনার রিক্যালকুলেশন করা লাগলো না, এই রিক্যালকুলেশনটা আপনার পক্ষ থেকে আগে একজন করে ফেলছে। সো আপনি কমফোর্ট পেয়ে গেছেন কিন্তু একটা। এইবার আপনার ইন্টারেস্ট অন লোনের পপুলেশন হচ্ছে 12টা, বললাম যে 12 মাসে 12টা এন্ট্রি দিয়েছে। আপনি কিন্তু চাইলে যেটা করতে পারতেন, বাংলা অডিট করতে পারতেন, মানে পুরো 12 মাসের ইয়া নিতেন, ইন্টারেস্টের ক্যালকুলেশনটা নিতেন, নিয়ে আপনি 12 মাসই রিক্যালকুলেশন করে ফেললেন। বা আমরা যেহেতু স্যাম্পলিং এ করি, আমরা ধরেন 8 মাস করে ফেললাম বা 9 মাস করে ফেললাম। মানে ইট উড টেক টাইমস, আপনাকে আবার সেই এগ্রিমেন্ট গুলো ধরে ধরে নতুন করে ক্যালকুলেশন করা লাগতো। দেখা যেত হয়তো ইন্টারেস্ট অন লোন করতেই আপনার পুরো 2 দিন যাচ্ছে মেবি। এবার আপনি স্মার্ট ওয়েতে বললেন যে ওকে আই হ্যাভ এ কমফোর্ট যে কোম্পানি লেভেলেই একজন রিভিউ করে ফেলছে অলরেডি, সো আমি ওখান থেকে এতটুকু বুঝতে পারতেছি লজিক্যালি যে না, এখানে ভুল হওয়ার সম্ভাবনা একটু কম।
সো আমি কেন 8টা কেন 9টা করব? আমি তো অলরেডি কন্ট্রোল টেস্ট করে ফেলছি। সো আমি এবার ডিটেইল টেস্টিংটা একটু অল্প করি। আমি 8টা করব না, আমি 4টা করব। হ্যাঁ, 4টাতে যদি কোনো প্রবলেম থাকে আমি আরো বাড়াবো, বাট আপনি 4টা করলেন, ইনিশিয়ালি আপনি ডিসাইড করলেন 4টা করবেন। আমি 2টা কন্ট্রোল টেস্ট করে ফেলছি আর 4টা হচ্ছে আমি কন্ট্রোল টেস্ট কিন্তু কিছু না, জাস্ট আপনি দেখলেন যে একজন করে, রিভিউ করে। এবার হচ্ছে আপনি 4টা নিজেই ক্যালকুলেশন করলেন, রিক্যালকুলেট করে দেখলেন যে ফাইন, এখানে কোনো আসলে কোনো প্রবলেম নাই। আপনি স্মার্ট ওয়েতে হয়তো 2 ঘন্টা কাজটা করে ফেললেন, যেখানে একদিন লাগার কথা ছিল। সেইখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে এই দুটা রিলেশনশিপ আছে কিন্তু একটা, এই যে কন্ট্রোলের সাথে একটাকে আমরা কন্ট্রোল ধরতেছি, কন্ট্রোল টেস্টিং, একটা ডিটেইলস টেস্টিং। ডিটেইলস টেস্টিং হচ্ছে আমরা যেটা করি, যেটা আপনারা সবসময় করেন, রিক্যালকুলেশন করা, নিজে নিজে ক্যালকুলেট করে দেখা যায় ঠিক আছে কিনা। হ্যাঁ, বা ডক্টর জগলো যেটা করলো, ওই তার যে হাতে টেস্টিং এর জন্য একটা ফর্ম ছিল, নাম্বার অফ টেস্ট, সেগুলো যখন করলো সেটা ডিটেইলস টেস্টিং, কিন্তু সে কিন্তু আগে কন্ট্রোল টেস্ট করে ফেলছে ওই কথাবার্তা বলে। তো ডক্টর জগলু যখন দেখলো যে পেশেন্ট 1 এ হচ্ছে সবকিছু মেনটেন করে, তাকে ডক্টর জগলু কয়টা টেস্ট করে দিয়েছিল? 3টা। পেশেন্ট 2 যখন একটু কম করে তখন, মানে এটা কিন্তু কন্ট্রোল, ঠিক আছে, এই কন্ট্রোল যখন খুব ভালো ছিল তখন সে 3টা করছে, কিন্তু সে কিন্তু এমন না যে যেহেতু কন্ট্রোল খুবই ভালো, পেশেন্ট 1 এসে সবকিছু মেনটেন করে, তো তাকে আমি একটাও টেস্ট করাবো না। এই ডিসিশন কি ডক্টর জগলু নিয়েছিল? নাই। সে কিন্তু মিনিমাম 3টা টেস্ট করিয়েছে। কেন? এক্সামিন করতে, একটু টেস্ট করে দেখলো আসলে তার কোনো উইকনেস আছে কিনা সেটা বের করতে। মানে সে যতই কন্ট্রোল মেনটেন করুক, তার কিন্তু রোগ থাকতেই পারে। এমন না যে একদম, ধরেন আপনি যদি এগুলো মেনটেন করেন, সিগারেট না খান, ওয়াইন না খান, সব সময় ভালো 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 মতো খাবার দাবার করেন, ভালো ফুড খান, ভালো মতো ঘুমান, এক্সারসাইজ করেন, চেক আপও করেন, তার মানে কি আপনি একদম শিওর দিতে পারবেন যে আপনার কোনো রোগ হবে না? নো স্যার। পারবেন না। এক্স্যাক্টলি কিন্তু সেম কারণেই ডক্টর জগলু যদিও পেশেন্ট 1 সবকিছু মেনটেন করে, কিন্তু ডক্টর জগলু ওয়াজ নট শিওর যে তার কোনো রোগ নাই, থাকতেও পারে। কাজেই বাট যেহেতু কমফোর্ট আছে, তাকে টেস্ট করা দিয়েছে 3টা, অল্প, ঠিক আছে। এবার আপনাকে কিন্তু কোশ্চেন করা হয় যে আমরা কিন্তু এতক্ষণে বুঝেই ফেলছি, আমরা যে অডিট যখন করি আমরা মেইনলি 2 ধরনের কাজ করি, একটা হচ্ছে কন্ট্রোল টেস্টিং আর একটা কি ডিটেইলস। হ্যাঁ, ডিটেইলস, জাস্ট আপাতত এই দুটো ওয়ার্ডই মনে রাখেন, পরে আবার ডিটেইলসে দেখবো আমরা। হ্যাঁ, সো আমরা 2টা টেস্ট করি, একটা কন্ট্রোল টেস্ট করি, একটা হচ্ছে ডিটেইলসে টেস্ট করি, রাইট? এটাকে সাবস্টেন্টিভ বলে। হ্যাঁ, সো যদি আপনাকে এখন কোশ্চেন করা হয়, ধরেন অডিটের একটা অ্যাসুরেন্সে এরকম কোশ্চেন কিন্তু আসে, হুটহাট আসে। আপনাকে বলা হইলো, একটা কেস দেওয়া হলো, হ্যাঁ, কেস দিয়ে কেসের 2-3টা লাইন বললো যে আপনি একটা অডিট করতে গেছেন, সেখানে ফর এক্সাম্পল আপনাকে ইন্টারেস্ট অন লোন নেই কথা বলে, যে ইন্টারেস্ট অন লোন আপনি অডিট করতে গেছেন, দেখলেন যে 12 মাসে 12টা এন্ট্রি পড়ে, তো এখানে একজন প্রিপেয়ারার আছে, একজন রিভিউয়ার আছে। হ্যাঁ, তো প্রিপেয়ারার হচ্ছে প্রিপেয়ার করে, রিভিউয়ার রিভিউ করে, এটা একটা কন্ট্রোল আছে কোম্পানিতে, এবং আপনি সেই কন্ট্রোলগুলো টেস্ট করে ফেলছেন। এখন কি আপনার ডিটেইলসে নিজের রিক্যালকুলেশন করার দরকার আছে? ইয়েস অর নো? নো স্যার। মানে আপনার ডিটেইলস টেস্ট করার দরকার নাই, আপনার ক্যালকুলেশন করার দরকার নাই। মানে তখন যে ডিটেইলসে সম্পূর্ণ 12 মাসের মানে করার কোনো প্রয়োজন নেই, হয়তো 2 মাস বা 3 মাস আমি একটু টেস্ট করে দেখতে পারি। স্যাম্পল বেসিস কিছু ক্যালকুলেশন করা যেতে পারে স্যার। রাইট। আপনারা কিন্তু আমাদের এখানে মানুষ ভুল করে কিন্তু কোশ্চেনটাই বোঝে না। হ্যাঁ, তো কোশ্চেনটাকে বুঝতে হবে। কোশ্চেন আপনাকে কি করলো যে আপনি কন্ট্রোল টেস্ট করে ফেলছেন, এবং কন্ট্রোলটা ঠিক আছে, আপনি দেখুন যে কন্ট্রোল আছে, মানে একজন প্রিপেয়ার করে, একজন রিভিউ করে। সো আপনার কি আর ফার্দার ডিটেইলস বা সাবস্টেন্ট টেস্ট করার দরকার আছে? আপনাকে এই কোশ্চেনটা করেছে না, সেই ক্ষেত্রে তো ডিটেইলস করার তেমন কোনো দরকার নাই, কিন্তু ওই যে আমাদের সবগত যে কিছু ডিটেইলস করতে হবে, এটা করতেই হবে। রাইট। সো এটার অ্যান্সার আরো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবেন যে ধরেন এটা আমি তো আপনাকে এই কোশ্চেনটা করলাম, মনে করেন আপনার কোশ্চেন, আমরা কিন্তু টেকনিকটা আস্তে আস্তে শিখে ফেলতেছি। হ্যাঁ, যে আপনার কোশ্চেন এই মানে আপনার কোশ্চেন পেপারে এই কোশ্চেনটা এসেছে যে আপনি কন্ট্রোল টেস্ট করে দেখলেন যে কন্ট্রোল লোকে, সো আপনার কি আর টেস্ট মানে সাবস্টেন্টিভ টেস্ট করার দরকার আছে, নাকি আপনি সাবস্টেন্টিভ টেস্ট না করেই মানে আপনি কমফর্ট পেয়ে গেছেন, আপনি ওকে বলে দিতে পারেন?
এটা হচ্ছে স্যার আপনার question ছিল। কোশ্চেন নাম্বার হচ্ছে 5 মার্ক ধরেন। স্যার আমি একটু বলি স্যার। হ্যাঁ হ্যালো শিওর। স্যার। স্যার এখানে স্যার অ্যাজ এ অডিটর হিসাবে কিন্তু আমাদের সিগনেচারি পাওয়ার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে যে সে কি মানে সেই ইয়ারে কি ট্রানজাকশনে বসাবে। সো এখানে সে যদি চেক করো তারপর আমার অডিটর হিসেবে কিন্তু আমার এখানে চেক করাটা এখানে জরুরি। রাইট। কারণ একজন এফসিএ সিগনেচার ছাড়া কিন্তু হচ্ছে আপনার কোম্পানি কিন্তু রান করতে পারে না যতটুকু জানি। রাইট। না আপনি তো টেস্ট করতেছেন, আপনি তো কন্ট্রোল টেস্ট করলেন। কন্ট্রোল টেস্ট করে দেখলেন যে আপনি ও মানে হ্যাঁ আপনার অ্যান্সার আপনি যেটা বললেন যে মানে আপনি যেহেতু সাইন করতেছেন সো আপনাকে আবার রিকালেকশন করা জরুরি, এই জন্য আপনি আবার রিকালেকশন করবেন। সো যদিও কন্ট্রোল টেস্ট খুব ভালো কিন্তু এই কন্ট্রোলটা পারফর্ম করতেছে তারা, আপনি নিজে অডিটর হিসেবে আপনারও রিকালেকশন করা উচিত, তাই তো? এটা হচ্ছে আপনার অ্যান্সার। ফ্যান্টাস্টিক। আর কেউ অ্যাড করতে চান? স্যার এখানে একটা ব্যাপার বলতে চাই। আরেকটা কথা বলতে চান বলেন। স্যার এখানে যদি মানে ওই কোম্পানির সাথে যদি কেপিএম যদি একটা গুড রিলেশনশিপ থাকে বাই বেসিস হচ্ছে আপনার তাদের মানে প্রিভিয়াস যে অডিট করছে সেখানে তারা মানে খুবই ভালো পারফরমেন্স করছে, তো এরপর যদি কন্ট্রোল টেস্ট যদি হয়ে যায় তারপরে মনে করেন হচ্ছে আমি অত খারাপ করতে যাব না। ওকে। সো আপনি ডিটেইলস কি করবেন নাকি করবেন না? এটা স্যার যদি ভালো রিলেশনশিপ হয় তাহলে করা দরকার নেই যতটুকু মনে হয়। এই তো ধরে রাখাইছেন। না স্যার করা দরকার আছে। না স্যার আমি একটু অ্যাড করি স্যার। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমরা যখন দেখবো স্যার যদি দেখি যে এখানে আমাদের কন্ট্রোলটা ঠিকঠাক মতো কাজ করছে এবং তাহলে আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি তাদের যে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট ঠিক আছে, বাট আমরা আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা স্যাম্পল বেসিসে একটা মাস বা 2টা মাসে আমরা ডিটেইলস যে ক্যালকুলেশন শীটটা আছে সেটা আমরা ক্যালকুলেশন করে দেখে আমরা স্যাটিসফাই হতে পারি। রাইট। সেই ক্ষেত্রের মধ্যে স্যার আমরা যে 1-2 মাস করব, 1-2 মাসের ভিতরে যদি ওকে থাকে দেন ফাইন, যদি ওটা আমাদের প্রবলেম থাকে তাহলে আমরা আরো বাড়াবো, তখন এক্সটেন্ড করব মাসগুলো। রাইট। স্যার 1-2 মাসটা দেখেও আবার ফিজিক্যালি যেটা করতে হয় সেটা স্যার ওটাও করলে তো আরো সুবিধা হয়। আমরা যেটা করি 1-2 মাসেরটা দেখি এবং ফিজিক্যালি মনে করেন যে 2-একটা আমরা চেক দিই আর কি, চেক দিলে সেটা আরো সুন্দর হয় আর কি। রাইট রাইট। সো আপনি যত রকম কমফোর্ট পাবেন নেবেন, বাট আপনি স্মার্টলি অল্প সময় যাতে করা যায় সেভাবে করেন। ফাইন। সো আপনাদের 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 অ্যান্সার থেকে যদি আমি সামারাইজ করি, অ্যান্সার খুবই স্পষ্ট যে আমি যতই কন্ট্রোল টেস্ট করি আমাকে সাবস্টেন্টিভ অবশ্যই করতে হবে, বাট আমার রিলেশনশিপ হচ্ছে কি কন্ট্রোল টেস্ট যত ভালো হবে তত সাবস্টেন্টিভ কি হবে? কমবে। কন্ট্রোল খারাপ, সাবস্টেন্টিভ কি বাড়বে। কন্ট্রোল ভালো, সাবস্টেন্টিভ কমবে। এটা হচ্ছে রিলেশনশিপ। দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে রিলেশনশিপ। সহজ কথা। এই দুটো হচ্ছে এইভাবে রিভার্স। যখন কন্ট্রোল ভালো, সাবস্টেন্টিভ কম। কন্ট্রোল ভালো না, সাবস্টেন্টিভ বেশি। আপনি তো অনেক কোম্পানি থেকে দেখবেন যে কন্ট্রোলই নাই, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনার কিছুই করার নাই, আপনার সাবস্টেন্টিভ বেশি করে করতে হবে। এই জন্যই কিন্তু যারা যখন অডিট নেয় ফার্ম তখন ইভ্যালুয়েশন করে কোম্পানি কেমন, কোম্পানি কি ভালো, এদের অনেক কন্ট্রোল আছে, সো আমার তো কাজ কম করা লাগবে, সো আমি কম কোড করতে পারবো। বাট আমি তো ইনিশিয়ালি যখন আমাকে অফার করলো যে কোটেশন করো, তখনই যদি জানি যে কোম্পানির ঠিক মতো কন্ট্রোল নাই, কোম্পানি ভালো না, হ্যাঁ এই সেই, আমার প্রচুর কাজ করা লাগবে, সো আমার কোটেশনে কিন্তু তখন বাড়াই দিব। রাইট। সো এই কোশ্চেনের অ্যান্সার যদি আপনারা এইভাবে করেন খুব সুন্দর হবে। প্রথমে হচ্ছে ইয়েস, আমরা কন্ট্রোল টেস্ট যতই করি আমাকে একটা মিনিমাম লেভেলে সাবস্টেন্টিভ টেস্ট করতে হবে, এভাবে বললেন। হ্যাঁ ইয়েস, যতই আমরা কন্ট্রোল টেস্ট করি এবং কন্ট্রোল যতই ইফেক্টিভ হোক আমাকে একটা মিনিমাম লেভেলে সাবস্টেন্টিভ টেস্ট করতে হবে। ওয়াই? কারণ যদি আমি জাস্ট আমরা আপনাদেরকে ইনফর্মালি বলি, এই যে যেমন ডক্টর আমরা এক্সাম্পল দিলাম যে পেশেন্ট যতই কন্ট্রোল মেনটেন করুক তার অসুখ হতে পারে, হ্যাঁ এই ক্ষেত্রেও সে যতই কন্ট্রোল থাকুক তার ভুল হতে পারে। ভুল হতে পারে কোন সেন্সে? যে প্রিপেয়ার করছে সে হয়তো ভুল করছে, যে রিভিউ করছে তার কিন্তু ওটা ধরা পড়ার কথা ছিল, রিভিউ করার সময় দেখলো যে ভুল করলো, সে কিন্তু আবার অ্যাডজাস্ট করে নতুন করে ক্যালকুলেট করতে বলার কথা, এই জন্য তো রিভিউ রাখা হয়েছে, কন্ট্রোলটা রাখা হয়েছে। কিন্তু এই কন্ট্রোল আপনি দেখতেছেন যে প্রিপেয়ার করে একজন, রিভিউ করে আরেকজন, তারপরে ভুল থাকতে পারে। পার্সোনালি যেটা হয়, মানে প্র্যাকটিক্যাল যেটা হয় কোম্পানিগুলোতে বলেন বা ফার্মেও দেখবেন, ফর এক্সাম্পল আমি আমারটাই বলি, নিজের দোষ স্বীকার করি। হ্যাঁ যখন ম্যানেজার ছিলাম ফার্মে তখন এই আমার আন্ডারে যারা কাজ করতো
তাদেরকে মানে সবাইরই আর কি, যাদের যে ম্যানেজার আন্ডারে যারা কাজ করে, মাস শেষে বা উইকলি হয়, অনেক সময় বাই উইকলি হয়, মান্থলি হয়, অ্যাটলিস্ট মান্থলি হয়, মাসের টাইম শিট ফিল আপ করতে হয় যে ওই যে ছেলে কাজ করতেছে আর্টিকেল স্টুডেন্ট, সে কোন ক্লায়েন্টে কতদিন কত ওয়ার্ক করছে, টাইম শিট বলে, করে এটা ম্যানেজার সাইন লাগে, আর এটা পার্টনারের সাইন দেয় শেষে। ফ্র্যাঙ্কলি বলি, আমি এত ব্যস্ত থাকতাম কাজ নিয়ে যে এগুলো আর মানে খুঁটে খুঁটে দেখার ইচ্ছা হতো না, সময় হতো না। একটা দিছে, আমি একটা ইনিশিয়াল জাস্ট একটা বার্সায় দিয়ে দিলাম, মনে হচ্ছে ঠিক আছে, আমি কিন্তু আর রিক্যালকুলেশন বা আমি কিন্তু অত উদ্যোগ নেই, তুমি এখানে এত দিছো কেন, এখানে আসলে কি অমুক দিন ওখানে গেছিলে কিনা, হয়তো তার উপরে আমার একটা বিশ্বাস জন্মে গেছে যে ও যা করে ভুল করে না, ওনারা ঠিকই করে, সো আমি সাইন দিয়ে দিই। এই ঘটনা ম্যাক্সিমাম সময় ঘটে। হয়তো কোম্পানিতে একজন প্রিপেয়ার করে, একজন রিভিউ করে, ওই প্রিপেয়ার যে রিভিউ, যে সে অনেকদিন ধরে এই কাজ করতেছে, এখন যে প্রিপেয়ার করে সে রিভিউয়ারকে চিনে, হয়তো 2-1 মাস দেখছে রিভিউয়ার ভালো মতো করছে, রিক্যালকুলেশন করে সাইন করছে, 2-3 মাস যাওয়ার পরে রিভিউয়ার একটা কমফোর্ট পেয়ে গেছে যে এই ছেলেটা ভুল করে না সহজে। তারপর থেকে কি করা শুরু করছে, যে যখন নিয়ে আসে যে ভাইয়া বা স্যার এই যে এই মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন, ও আনছো, ঠিক আছে, সাইন করে দিচ্ছে। তার তো সাইন করার আগে রিক্যালকুলেশন করার কথা ছিল, কিন্তু প্র্যাকটিক্যালটা করে না অনেক সময়, যার কারণে যদিও কন্ট্রোল থাকে, সো ইনহেরেন্ট একটা রিস্ক থাকে সেই কন্ট্রোলে। সো আমি একদম শিওর হতে পারি না যেটা ঠিক আছে, সো আমাকে অ্যাটলিস্ট কিছু টেস্ট করতে হয়। দ্যাট ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? দারুণ অ্যান্সার দিলেন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। তো আপনাকে লজিক বের করতে হবে যে মানে কেন আমি সাবস্টেন্টিভ কেন করব। আপনি তো আপনারা তো বলে ফেলতে পারেন যে আমি কন্ট্রোল টেস্ট করে কমফোর্ট পেয়ে গেছি, হোয়াই সাবস্টেন্টিভ। সো এই যে অডিটে যে সাবস্টেন্টিভ করতেই হবে, এটা কিন্তু এমনি এমনি আসে নাই। দিস ইজ দ্য লজিক। দ্যাটস ওয়াই আপনি কন্ট্রোল টেস্ট করেন না করেন কোনো প্রবলেম নাই, আপনি চাইলে কন্ট্রোল টেস্ট নাও করতে পারেন, বেশি বেশি সাবস্টেন্টিভ করলেন, আপনাকে কেউ মানা করবে না। কিন্তু আপনি কন্ট্রোল টেস্ট করে করে একদম ভরায় ফেলছেন, সাবস্টেন্টিভ একটা করেন নাই, ইউল বি কট। কারণ আপনি সব কন্ট্রোল টেস্ট করে ফেলছেন, সাবস্টেন্টিভ পারেন নাই। আপনাকে যখন কোশ্চেন করা হবে যে আপনি কেমনে শিওর হইলেন যে কন্ট্রোল টেস্ট ঠিক আছে, মানে সাবস্টেন্টিভ মানে ও একদম মানে ঠিকঠাক মতো দেখি করছে, আপনি কি নিজে একটা করে দেখছেন, তখন কিন্তু ইউ ডোন্ট হ্যাভ এনি আনসার। বাট রিভার্স হতে আপনি চিন্তা করেন যে আপনি সাবস্টেন্টিভ করে ফাড়াই ফেলছেন, একদম সব নিজে নিজে করছেন, আপনাকে কিন্তু কেউ জিজ্ঞেস করতে আসবে না যে আপনি সাবস্টেন্টিভ করছেন, কন্ট্রোল করে দিতে পারতেন। আপনার আমি করিনি, আমি নিজে নিজেই করছি। আপনার কোনো সমস্যা? অ্যান্সার ইজ নো, আমার কোনো সমস্যা নেই, আপনি টাইম থাকলে করেন। তো কন্ট্রোল টেস্টটা কিন্তু আমরা টাইম সেভ করার কারণে করি, মানি সেভ করার জন্য করি। সো সাবস্টেন্টিভ আমাকে মাস্ট করতে হবে, যেটা আপনারা সবাই করেন। বাট অনেক কোম্পানিতে আছে যে আপনি কন্ট্রোল টেস্ট না করলে আসলে সাবস্টেন্টিভ শেষ করতে পারবেন না, দ্যাটস ওয়াই এগুলো লাগেই, লাইক জিপি, একটু পরে আমরা দেখবো যে কেন লাগে ওখানে। আর সহজ অ্যান্সার হচ্ছে, ঘোরাই ফের অনেকক্ষণ ধরে একই কথা বলতেছি যে সাবস্টেন্টিভ টেস্ট আপনাকে করতেই হবে। কন্ট্রোল টেস্ট টু মিনিমাইজ ইউর সাবস্টেন্টিভ নাম্বার অফ টেস্টিং, দ্যাটস ইট। ওকে, এটা হচ্ছে মূল কথা ছিল। সো আমরা এই পর্যন্ত কিন্তু রিলেট করতে পারলাম যে অডিটে কি হয়, কেন হয়। এবার আসি তারপরে কি হয়। সো আপনি খুবই স্মার্টলি কেপিএমজি যেটা করলো, ডক্টর জগলুলের কাছ থেকে এই ধারণাটা ধার নিয়ে সে কন্ট্রোল টেস্ট করলো আর সাবস্টেন্টিভ অল্প করে করলো, সে এই ওয়েতে গেল। তারপরে কি হলো, তারপরে ধরেন এই অ্যাকাউন্টসটা তার কন্ট্রোল টেস্ট করা হয়ে গেছে, সবগুলো আইটেমের কন্ট্রোল টেস্ট করা হয়ে গেছে, সাবস্টেন্টিভ টেস্ট করা হয়ে গেছে, অডিট শেষ। এবার হচ্ছে আমাদের কাজ কি, কেপিএমজির কাজ কি, কেপিএমজির কাজ হচ্ছে অডিট যখন শেষ হয়ে যাবে, ওই যে শেয়ার হোল্ডার আপনাকে অনেক টাকা দিচ্ছে, 20 লাখ 25 লাখ টাকা দেয়, আপনার কাছ থেকে একটা পেজ চাই, একটা পেজ। সেই পেজ আপনি বলে দিবেন যে আপনি 3 মাস ধরে কি করছেন, কি পাইলেন, ফাইন্ডিংস কি। সেই রিপোর্টটা হচ্ছে তাদের দরকার, আপনার এত ওয়ার্কিং তারা দেখতে আসে না, তাদের দরকার হচ্ছে রিপোর্টটা। সো ইউর প্রোডাক্ট ইজ ইউর রিপোর্ট, এটা কিন্তু আপনি সেল করেন ফার্মে। ঠিক ডক্টর জগলু যেটা করছেন, সে নিজে কাজ টাজ করে কিন্তু আলটিমেটলি রিপোর্টটা ইস্যু করছে যে কোনো সমস্যা আছে কি নাই। এবার ফার্মের কাজ হচ্ছে রিপোর্ট ইস্যু করা।
এইবার দেখেন ডক্টর জগলুল বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে রিপোর্টে, ঠিক আমরাও তাই করি, যাতে মানুষ রিপোর্ট দেখে বুঝতে পারে যে কি প্রবলেম ছিল। মানে এত কিছু কিন্তু দরকার ছিল না, জাস্ট আপনি একটা সিম্পলি চিন্তা করেন না যে এত টাইপের রিপোর্ট কেন, সিম্পলি তো দুইটা রিপোর্ট হইলেই হইতো যে এটা প্রবলেম আছে এটা নাই, যেটা নাই সেটা বলে দিলেন যে একটা প্রবলেম নাই, আর যেটা প্রবলেম আছে বলে দিলেন প্রবলেম আছে এই প্রবলেম। তা না করে এত টাইপের রিপোর্ট কেন? এবার আসেন 1 by 1 আসি। সো আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন এই যে আমরা টেস্ট যেগুলো করি, কন্ট্রোল টেস্টিং করি, সাবস্টেটিভ টেস্টিং করি। সাবস্টেটিভ হচ্ছে টেস্ট অফ ডিটেইলস, যেটা আমরা হচ্ছে নিজে রিক্যালকুলেশন করি। আর একটা আছে সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর, এসএপি। এটা কেউ জানেন? ইয়েস স্যার। বলেন তো এটা কি? আমাকে কিন্তু সহজ করে বলতে বলবেন না, আপনার বুকিশ কথাবার্তা বলবেন না। স্যার অ্যানালিটিক্যাল প্রসিডিউর বেসিক্যালি হচ্ছে কি আপনার ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল ডেটার মধ্যে একটা রিলেশনশিপ এক্সিস্ট করা। বেসিক্যালি আমরা এখানে হচ্ছে গিয়ে যেমন রেশিও অ্যানালাইসিস করি, ট্রেন্ড অ্যানালাইসিস করি, তারপর ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করি। এই অ্যানালাইসিস গুলো দেখে আসলে এটা আমাদের পজিশনটা কি আছে। এটা তো আমাকে বলছেন, আমি বুঝছি, কারণ আমি অডিট করছি, জানি। হ্যাঁ, ধরেন আমি আপনাদের সাথে কথা বলতেছি, ধরে নিচ্ছে আপনারা কিছু জানেন না। ধরেন আমি কিছু জানি না, এই যে আপনি যে এত কথা বললেন যে ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল ডাটা, এই অ্যানালিসিস অনেক কিছু করতে হবে। হ্যাঁ, এগুলো আমি ধরেন বুঝতেছি না, আমাকে সহজ করে বোঝান। এই যে আমি ডক্টরকে দিয়ে বোঝান। ধরেন আপনি একটা এক্সাম্পল দিয়ে বোঝান যে স্যার এটা হচ্ছে সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর। স্যার বেসিক্যালি তো আমরা রেশিও অ্যানালাইসিস করি, ওইটা বেসিক্যালি হচ্ছে কি যেমন কারেন্ট রেশিও অ্যানালাইসিস করি। তো আমি একাডেমিক ভাবে বলতে পারবো রেশিও বুঝি না, আমাকে রেশিও বুঝি না, আমি তো রেশিও বুঝি না, আমাকে সহজ করে বোঝান। স্যার পারফরমেন্সটা মেজার করবো যে লাস্ট ইয়ারে পারফরমেন্স এত ছিল, এই বছর পারফরমেন্স কম আসলো কেন, কেন বেশি আসলো কেন, এইটা বেসিক্যালি দেখবো। আচ্ছা, বুঝতে পারছি আপনি জানেন জিনিসটা, কিন্তু আমি আসলে সহজে বুঝতে পারলাম না। আর কেউ বুঝাইতে পারবে না আমাকে সহজে, একদম সহজ করে, বাচ্চাদের মতো করে? স্যার আপনিই বুঝেন, আপনি ভালো বুঝাচ্ছিলেন। সব আমি কথা বলে তো সমস্যা, আপনারা তো বলতে হবে। না স্যার, আমরা স্যার তো একদম বিগিনার, স্যার আমরা তো জাস্ট লিসেনার, কিছুই ওকে জানি ফাইন। না। না, আমি কিন্তু আপনি চাই যে আপনাদের মতো করে বলার চেষ্টা করেন, বললে দেখবেন বের হয়ে আসবে। ওকে ফাইন। বলেন তো, এই যে ধরেন কাকে বলবো, আশিস রয়, উনি মনে হয় এখন আনমিউট করা আছে না? আচ্ছা আশিস রয়, ধরেন আমি আপনাকে বলতেছি যে গতকাল থেকে আমার 103 ডিগ্রি হচ্ছে জ্বর, মানে টেম্পারেচার শরীরের। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার গলা খুব ব্যথা, খুসখুস কাশি হচ্ছে। আচ্ছা এটা না, ধরেন আমি আপনাকে বললাম যে আমার শরীর মানে আমার হচ্ছে 103 ডিগ্রি জ্বর, 104 ডিগ্রি জ্বর এরকম আসতেছে, আর শরীরের প্রত্যেকটা গিরায় গিরায় ব্যথা করতেছে। আপনি কি বলতে পারবেন যে আমার কি হয়েছে? স্যার এটা চিকুনগুনিয়ার লক্ষণ। ফ্যান্টাস্টিক। আপনি যে চিকুনগুনিয়া হয়েছে আপনি কেমনে বুঝলেন? আমাকে টেস্ট করছেন আপনি? কারণ স্যার চিকুনগুনিয়ার সিম্পটমটাই এটা জানা ছিল আমার আগের থেকে। সো আপনি কিন্তু আপনার ভিতরে একটা অ্যানালিটিক্যাল প্রসিডিউর করে ফেলছেন কিন্তু, যে আচ্ছা আমি তো জানি যে এগুলো হচ্ছে সিম্পটম। যদি মানুষের জ্বর আসে 103 ডিগ্রি 4 ডিগ্রি হয়, আর প্রত্যেকটা গিরায় গিরায় স্পেশালি ব্যথা করে, তো দ্যাট মাস্ট বি চিকুনগুনিয়া। হ্যাঁ, আপনি কিন্তু এটার জন্য এই যে ডক্টর জগলু যে সবাইকে টেস্ট করতে দিছিল, আমাকে কিন্তু টেস্ট করা উচিত, আলটিমেটলি টেস্টই করবেন আমার, কিন্তু আপনি টেস্ট করার আগেই বলে দিচ্ছেন যে আপনার চিকুনগুনিয়া হয়েছে। প্রিভিয়াস আইডিয়া থেকে স্যার। জি স্যার, আচ্ছা আমার নিজের আসলে চিকুনগুনিয়া হয়েছিল এর আগে, আমার এক্সপেরিয়েন্স আছে। তো এই যে আপনার চিকুনগুনিয়া হয়েছে, বা আপনি দেখছেন যে চিকুনগুনিয়া হচ্ছে এই কারণে হয়, বা এই চিকুনগুনিয়া এই সিম্পটম, এগুলো কিন্তু আপনি হচ্ছে এক্সপেরিয়েন্সড হয়ে গেছেন। হ্যাঁ, সো আপনি যখন এক্সপেরিয়েন্সড হয়ে গেছেন ওয়ান্স, ঠিক আছে, তখন যেটা হয়, তখন আপনার হচ্ছে ডিটেলস আর টেস্ট করা দরকার হয় না। ঠিক অডিটর হিসেবে আপনি যখন এক্সপেরিয়েন্সড হয়ে যান, ওকে ফাইন, গত বছর আমি এই কোম্পানিতে অডিট করছি, তো গত বছর এই কোম্পানির স্যালারি ছিল 100 টাকা, মনে করেন। হ্যাঁ, স্যালারি ছিল 100 টাকা, এমপ্লয়ি ছিল হচ্ছে 10 জন, সো অ্যাভারেজ স্যালারি পার এমপ্লয়ি কত টাকা? 10 টাকা। এটা কিন্তু আপনি গত বছর এক্সপেরিয়েন্স থেকে জানেন।
এই বছর যখন অডিট করতে গেছেন তখন আপনাকে বলতেছে কি যে এই বছরের স্যালারি এক্সপেন্স হচ্ছে, আপনি দেখলেন যে অ্যাকাউন্টসে আছে স্যালারি এক্সপেন্স 120 টাকা। তখন আপনি চিন্তা করতেছেন যে আমার স্যালারি নিয়ে ডিটেলস কাজ করার দরকার নাই, গত বছর করছিলাম, করে শেষ পর্যন্ত দেখছি যে স্যালারি সব ঠিকঠাকই আছে, বাট গত বছর 10 জন ছিল 100 টাকা হয়েছে, এবার 120 টাকা কেন? ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনাদের এবার নতুন কোন এমপ্লয় জয়েন করছে? বললো হ্যাঁ একজন করছে। ওকে, 10 জন ছিল 11 জন হয়েছে, তো 10 জনের ছিল 100 টাকা, 11 জনের হওয়া উচিত হচ্ছে 110 টাকা। ওকে ফাইন, তো 120 টাকা রিপোর্ট করছে, বেশি করছে মনে হয়। আচ্ছা ভাই আপনাদের কি আর কি কোনো ঘটনা ঘটছে, কোনো ইনক্রিমেন্ট হয়েছে নাকি? তো বলে হ্যাঁ এই বছর হচ্ছে 5% ইনক্রিমেন্ট হয়েছে। আচ্ছা তাহলে 100 টাকায় যদি 5% ইনক্রিমেন্ট হয় 5 টাকা, তাহলে 105 আর হচ্ছে ওই 10, 115, 120 টাকা করছে। ঠিক আছে, বাদ দিন। দ্যাট ইজ দ্য সাবস্টেন্টিভ অ্যানালিটিক প্রসিডিউর। বাকিটা হয়তো স্যার এরিয়ার ছিল। হ্যাঁ এরিয়ার স্যালারি যে একটা আছে। হ্যাঁ মানে অনেক কিছু থাকতে পারে, বাট এই সাবস্টেন্টিভ যখন করবেন তখন এক্স্যাক্টলি কখনোই হুবহু মিলবে না, কিন্তু হুবহু মিললে বুঝবেন ঝামেলা আছে। হ্যাঁ হুবহু মিলবে না, কাছাকাছি যাবে। 120 টাকা তো আপনি আপনার মতো যখন অ্যানালাইসিস করলেন, ক্যালকুলেশন করে দেখলেন যে 115 টাকা আসে বা 118 আসে বা 122 আসে, ইটস ওকে ফাইন। 5% ডেভিয়েশন, 2% ডেভিয়েশন, ইটস ওকে। এটা হচ্ছে সাবস্টেন্টিভ অ্যানালিটিক প্রসিডিউর। এটা করতে গিয়ে ওই যে একটা মেয়ে যে বলতেছিলেন যে রেশিও করতে হয়, উপরে নিচে দেখতে হয়, বাম থেকে ডানে দেখতে হয়, আপনি যেমনি করেন আলটিমেটলি কিন্তু পারপাস হচ্ছে এটাই যে আপনি বোঝার চেষ্টা করতেছেন যে এটা এই যে ফিগারটা আমি দেখতেছি ঠিক আছে কিনা। যেমন ধরেন আপনি গত বছর অডিট করছেন, সেখানে জানেন যে যত টাকা রেভিনিউ হয় কস্ট অফ সেলস তার হচ্ছে 60% হয়। এবার আপনি রেভিনিউ অডিট করে ফেলছেন এই বছর, কস্ট অফ সেলস আপনি আগে ধরনের অডিট করতে যান নাই, আপনি দেখলেন যে গত বছর ছিল সেলস 100 টাকা, তো কস্ট অফ গুড সেলস হয়েছে হচ্ছে আপনার 60 টাকা। সো এই বছর যখন ধরেন এক্সাম্পল হচ্ছে 200 টাকা হয়ে গেছে, হ্যাঁ তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওর হচ্ছে 60% হয়। সো 200 টাকা যদি রেভিনিউ হয় তো কস্ট অফ গুড সেলস হচ্ছে আপনার কত হবে, 60% হচ্ছে 120 টাকা হবে। এটা হচ্ছে ভার্টিক্যাল, হ্যাঁ, বা রেশিও অফ কস্ট অফ গুড সেলস ইজ 60% অফ সেলস। এই অ্যানালাইসিসগুলো এগুলো হচ্ছে সাবস্টেন্টিভ অ্যানালিটিক প্রসিডিউর। সো আমরা বেসিক্যালি এখন যদি আপনাকে এই স্টেজে এসে বলি তো সারা জীবন অডিট করে যাবেন, এই তিনটার বাইরে কোনো অডিট নেই। কন্ট্রোল টেস্টিং, টেস্ট অফ ডিটেইলস, সাবস্টেন্টিভ অ্যানালিটিক প্রসিডিউর। ঠিক আছে স্যার। সো আপনি যখন কখন নেবেন তখন হচ্ছে আপনি এই কন্ট্রোল টেস্ট করেন না করেন আপনাকে এই দুইটার যে কোনো একটা করতে হবে, এবং এটা হচ্ছে মাস্ট। সাবস্টেন্টিভ অ্যানালিটিক প্রসিডিউরটাও আসলে অনেক সময় যতই করেন ওই যে প্রিভিয়াস এর এক্সপেরিয়েন্সে ভুল টুল হইতে পারে, এসে হইতে পারে, যার কারণে আইদার আপনি এই দুইটার কম্বিনেশন করাটাই ভালো। আই সাজেস্ট পুরোটা সাবস্টেন্টিভ অ্যানালিটিক প্রসিডিউর সেটে না দিয়ে, ধরেন এই যে স্যালারিটাই বলে, স্যালারি এরকম একটা সাবস্টেন্টিভ অ্যানালিটিক প্রসিডিউর করলেন, দেখলেন যে সাবস্টেন্টিভ অ্যানালিটিক প্রসিডিউর করে স্যালারি যেটা আসে সেটা ঠিক আসে, হ্যাঁ। সো আপনি কি করলেন যে ঠিক আছে তারপরে 1 মাস দেখি, একটু 1 মাস রিক্যালকুলেশন করি যাতে আমাকে কেউ ধরতে না পারে। 1 মাস রিক্যালকুলেট করলেন, 1 মাসে ব্যাংক থেকে স্যালারি গেছে কিনা সেগুলো দেখলেন, হাবিজাবি কিছু কাজ করেন। মানে এটা হচ্ছে অল অ্যাবাউট আপনি কমফোর্ট না, আপনি কোন লেভেলে কমফোর্টেবল। ঠিক আছে, সো আপনি কন্ট্রোল টেস্ট করেন না করেন এই দুটোর একটা করতেই হবে, বাট কন্ট্রোল টেস্ট করেন বা তিনটার কম্বিনেশন করতে পারেন। সো আপনি যত কম্বিনেশন করবেন অল্প অল্প করে কাজ করে স্মার্টলি শেষ করতে পারবেন। ওকে, Yes, sir. তারপরে আসলাম হচ্ছে আমরা এরকম টেস্ট করলাম, টেস্ট করা শেষ, এবার আসতেছি আমরা রিপোর্টে। এবার দেখেন আমরা যে রিপোর্টগুলো করি, অডিটর যে রিপোর্ট করে, এই রিপোর্টকে ব্রডলি বলে হচ্ছে আনকোয়ালিফাইড রিপোর্ট, আর একটা কি কোয়ালিফাইড। Qualified. এখানেও দেখেন মানে ডক্টরদের সাথে আমাদের কত মিল, আমি বলতেছিলাম আমাদের 99% মিল আছে আমাদের। অনেকে কোশ্চেন করতে পারেন যে আচ্ছা ভালো কোনটা, আনকোয়ালিফাইড নাকি কোয়ালিফাইড? কোন রিপোর্ট ভালো বলেন তো? Sir, unqualified. আনকোয়ালিফাইড ভালো। শুনে মনে হচ্ছে না আনকোয়ালিফাইড এর নেগেটিভ ওয়ার্ড? জি স্যার, প্রথম আমার কাছে মানে মনে হয়েছিল। কিন্তু এটা ভালো। দেখেন
আপনি ধরেন করোনা টেস্ট করতে গেছেন, হ্যাঁ, এবার টেস্টের রেজাল্ট দিছে আপনাকে। যদি আপনার রেজাল্টে থাকে রেজাল্ট পজিটিভ, আপনি কি ভালো না খারাপ? স্যার খারাপ। খারাপ। কিন্তু কথা তো পজিটিভ। জি স্যার। জি স্যার। যদি থাকে যে করোনা নেগেটিভ, তার মানে ভালো স্যার। ভালো। সো আপনি যদি কখনো ফিউচারে কোনো কনফিউশনে পড়েন যে আচ্ছা আনকোয়ালিফাইড রিপোর্ট ভালো নাকি কোয়ালিফাইড রিপোর্ট ভালো, সো আপনি তখন মিস্টার জগলুলের হেল্প নেবেন কিন্তু, হ্যাঁ, যে আমরা যখন টেস্ট করাই করোনা টেস্ট, তখন রেজাল্ট কি দেয়? এই রেজাল্ট নেগেটিভ মানে হচ্ছে ভালো, আর পজিটিভ মানে হচ্ছে আমার জিনিসটা আছে খারাপ। খারাপ। সো আপনি যখন অডিট করতে যান, আপনি ধরে নেন যে ওর সমস্যা আছে, মানে ওর হচ্ছে ভুল আছে। সো ভুলটা হচ্ছে কোয়ালিফাই করে ফেলছে। সো কোয়ালিফাই মানে হচ্ছে খারাপ, আর আনকোয়ালিফাই মানে ভুলটা কোয়ালিফাই করে নাই। ঠিক আছে, মানে মেলানো যাচ্ছে। ইয়েস স্যার। স্যার ফ্যান্টাস্টিক। এবার আসেন, এই ধরেন ডক্টরদের সাথে, এই যে আমরা বলতেছি যে ডক্টরদের সাথে আমরা অনেক ভালো, ডক্টরদের সাথে আমার যদিও অনেক মিল আছে, 99% মিল আছে, কিন্তু একজন ডক্টরের সাথে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক। কেন বলেন তো? স্যার ডক্টর বেসিক্যালি একটা পেশেন্টের ট্রিটমেন্ট করে, বাট অডিটর হচ্ছে একটা পাবলিক কোম্পানির অডিট করে, এই জন্য অনেক শেয়ার হোল্ডার জড়িত থাকে, এই জন্য অডিটরদের। ফ্যান্টাস্টিক, ভেরি গুড অ্যান্সার। আপনার একটা সিনেমা দেখেন, হ্যাঁ, সিনেমা নাম হচ্ছে যতদূর মনে পড়ে ফিলাডেলফিয়া বা কিছু একটা, আমার নামটা ভুলে গেছি, হ্যাঁ। সেইখানে আপনারা হয়তো অনেকেই জানেন যে 2001 সালে, এই যে এখন যেমন বাংলাদেশ সারা বিশ্বে হচ্ছে 4টা বিগ ফার্ম বলে, কি বিগ 4 বলে, তাই না? বিগ 4, জি স্যার। কেপিএমজি, তারপর আর্নেস্ট ইয়াং, পিডব্লিউসি, আরটা যেন কি আছে, ডেলয়েট, তাই না? ডেলয়েট। এটাকে হচ্ছে বিগ 4 বলে। একসময় কিন্তু বিগ 5 ছিল। আরটা কি ছিল? অ্যান্ডারসন ছিল। অ্যান্ডারসন। আর্থার অ্যান্ডারসন, রাইট। 2001 সালে এই ভদ্রলোকরা বিদায় নিছে। এটা ঘটনা জানেন কেন? স্যার ইয়েস না স্যার, স্যার। এনরন স্ক্যান্ডালের জন্য। এনরন স্ক্যান্ডাল, রাইট। এনরন হচ্ছে একটা বিশাল কোম্পানি ছিল, আর্থার অ্যান্ডারসন একটা বিশাল অডিটর ছিল। এই দুই বিশালে মিলে আর্থার অ্যান্ডারসন এর পার্টনাররা আর হচ্ছে এনরনের যে ম্যানেজমেন্ট, তারা দুজন খুব গলাগলি ধরে মিলে মিশে একাকার হয়ে বাজে অবস্থা করে ফেলছিল এনরনের। মানে এনরন কি করতো, যত রেভিনিউ এক্সপেন্ডিচার হতো সেটা তো প্রফিট অ্যান্ড লস এক্সপেন্স হিসেবে দেখানো উচিত, তারা এগুলোকে ক্যাপিটালাইজ করে ফেলতো, মানে এক্সপেন্স না করে অ্যাসেট করে ফেলতো। এবং আর্থার অ্যান্ডারসন এটা জানতো, জেনেও তারা কিছু বলতো না, তারা রিপোর্ট ইস্যু করে যেত। সো এরকম দেখা গেলো প্রতি বছরই মানে এনরনের অনেক ভালো প্রফিট করে, অনেক ভালো কোম্পানি বুম করতে লাগতেছিল, হ্যাঁ। একটা সময় গিয়ে দেখতে সব ফিকটিশিয়াস অ্যাসেট, এগুলো আসলে টোটালি অ্যাসেট না, এক্সপেন্সকে জোর করে অ্যাসেট বানায় রাখছে। সো তারা হচ্ছে লিকুইডিটি ক্রাইসিসে ভুগছে এবং দিন শেষে একদম ডিজলভ হয়ে গেছে কোম্পানি। ওই মুভিতে দেখায়, হ্যাঁ, এই যে ঘটনাগুলো দেখানোর পরে একটা সময় গিয়ে দেখায় যে কোম্পানি যখন শাটডাউন হয়ে যাচ্ছে এবং ডিক্লেয়ার দিচ্ছে যে কোম্পানি আর নো লঙ্গার এক্সিস্ট, এমপ্লয়িরা হচ্ছে তাদের চাকরি হারায় ফেলছে, ইম্প্যাক্টটা কি দেখেন একটা কোম্পানি যদি এক্সিস্ট না করে। ক্যামেরাগুলো যারা মেকিং করছে খুব ভালো মেকিং, ক্যামেরাগুলো একদম ক্লোজ শট নিচ্ছিল, মানে দেখাচ্ছিল একটা এমপ্লয়ি যখন একটা কোম্পানিতে চাকরি করে, মানে একটা কোম্পানি একটা এমপ্লয়ির কাছে আসলে সেকেন্ড হোম, হ্যাঁ। তো সেখানে তার ডেস্ক থাকে, ডেস্কে ফ্যামিলির ছবি থাকে, ছেলে মেয়ে হাজবেন্ড ওয়াইফ এদের ছবি থাকে, তারপরে ড্রয়ারে দেখা যাবে তার যে ডেইলি ওষুধ খায় সেই ওষুধগুলো থাকে, মানে মোটামুটি সারাদিন ওখানে থাকতে তার সংসার করে নিছে ছোট করে। তো এমপ্লয়িগুলো যখন চাকরি হারাচ্ছে তারা রাস্তায় এসে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, হ্যাঁ, এবং সেই ক্লোজ ক্যামেরাতে সেই ইয়াগুলো দেখাচ্ছে, ওষুধগুলো পড়ে আছে, হ্যাঁ, ছবিগুলো পড়ে আছে, তাদের দুর্দশার অন্ত নাই। আর্থার অ্যান্ডারসন কিন্তু একদম নাই হয়ে গেছে, ওদের লাইসেন্স ক্যান্সেল। তো আর্থার অ্যান্ডারসনের কিন্তু অনেক লোক চাকরি হয়েছে, এনরন তো গেছে। তারপরে যে সার্ভে অক্সলে অ্যাক্ট, এই যে সক্স কন্ট্রোল, এগুলো আসছে, হ্যাঁ। তো এগুলো পরে কিন্তু এগুলো আসছে। আমাদের সমস্যা হচ্ছে একটা ঘটনা ঘটে তারপরে হচ্ছে আমরা মেজার নেই, হ্যাঁ, এই ঘটনাগুলো ঘটে। সো একটা ডক্টর যদি ভুল করে
স্যার মুভিটার নাম কি ছিল একটু বলবেন? আমি এটা শিওর না, বুঝছেন, অনেকদিন আগে দেখছি তো, আমি সার্চ করে আপনাদের জানাই দেবো। ফিলাডেলফিয়া সাল- কি একটা ছিল, হ্যাঁ। সালটা বলতে পারবেন? সালটা তো 2001 সালের পরে, এটা শিওর। আমি আসলে মনে করতে পারছি না, আমি আপনাদের পরে জানাবো, হ্যাঁ। শিওর স্যার, শিওর। অথবা আপনারা এনরন মুভি টুভি আছে কিনা অনলাইনে সার্চ দিলে পাবেন, হ্যাঁ। সো ডক্টররা হচ্ছে যদি ভুল করে একটা পেশেন্ট মারা যায়। আর যেটা আপনি বলতেছিলেন শারমিন, যে আমরা বেশি ইম্পর্টেন্ট কেন, আমরা ভুল করলে এইখানে অনেকে ধরেন এই গ্রামীণ ফোনের অনেক এমপ্লয়ি আছে, অনেক শেয়ার হোল্ডার আছে, এমপ্লয়ির চাকরি হারাবে, শেয়ার হোল্ডাররা তাদের অনেক টাকা ইনভেস্ট করে রাখছে, সেগুলো নাই হয়ে যাবে। সো একটা পুরো কান্ট্রি একটা পার্ট কলাপস করতে পারে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের অনেক সাবধান থাকতে হয়, হ্যাঁ। সো ডক্টরদের সাথে আমাদের মিল থাকলেও উই আর ভেরি ইম্পর্টেন্ট দেন ডক্টরস। তারপরে কি হচ্ছে, এই জন্য ডক্টররা শুধু নেগেটিভ পজিটিভ বলে খালাস, কিন্তু আমাদের অনেক কথা বলতে হয়। সো আমাদের যখন রিপোর্ট ইস্যু করি, আমরা কয়েক টাইপসের রিপোর্ট ইস্যু করি। কি কি রিপোর্ট ইস্যু করি? এই যে ডক্টর জগলুল, হ্যাঁ, সে বলছিল যে এর কোনো প্রবলেম নাই, ঠিক আছে, একদম ক্লিন, তার কোনো সমস্যা নেই, প্রবলেম নেই, হ্যাঁ। সো আপনিও যখন অডিট করতে গেলেন, তখন দেখলেন সারা মানে 2 মাস 3 মাস অডিট করেন, অডিটে কোনো ফাইন্ডিংস নাই, তখন আপনি একটা রিপোর্ট ইস্যু করলেন শেয়ার হোল্ডারদের, যে দেখো আমরা এই কোম্পানি অডিট করেছি। সেখানে আপনি অনেক কথাবার্তা বললেন যে আমরা এখন টেস্টিং করেছি, আমরা স্যাম্পল বেসিসে করছি, আমরা ফুলটা করি নাই, আমরা কন্ট্রোল টেস্টিং করছি, আমরা সাবস্টিটিউট করছি, ম্যানেজমেন্ট হচ্ছে প্রিপেয়ার করছে, আমরা রিভিউ করছি, এই ধরনের অনেক কথাবার্তা বললেন। বলে টোলে একটা প্যারা, যেটা ওপিনিয়ন প্যারা 3-4 লাইন থাকে, সেখানে এসে বললেন কি যে আমরা অডিট করেছি, বাট এখানে আসলে কোনো প্রবলেম নেই। একটা রিপোর্ট, এটা হচ্ছে কি ক্লিন রিপোর্ট। এই যে আনকোয়ালিফাইড রিপোর্ট যেটা আছে, মানে ভালোর আবার একটা লেভেল আছে, কোন স্টেজে ভালো, খুব ভালো নাকি অল্প ভালো, হ্যাঁ। তো যদি আপনি এরকম কোনো রিপোর্ট ইস্যু করতে পারেন যেখানে কোনো প্রবলেম নাই, সেটাকে ক্লিন রিপোর্ট বলে, ওকে। যেটা ডক্টর জগলুল পেশেন্ট 1 কে দিয়েছিল, মনে আছে? ইটস এ ক্লিন রিপোর্ট, একটাই মাত্র রিপোর্ট ইস্যু করছে, ওকে। এবার পেশেন্ট 2 এর ক্ষেত্রে ডক্টর জগলুল কি করছিল, মনে আছে? রিপোর্টের সাথে ছোট্ট একটা প্যারা, রিপোর্টের নোট, ওপিনিয়ন প্যারার নিচে ছোট একটা নোটস, একটা প্যারা দিয়েছিল যে উপরে তো বললোই যে এর কোনো প্রবলেম নাই, লাইক ক্লিন রিপোর্ট, হ্যাঁ, এর কোনো প্রবলেম নাই, কিন্তু নিচে একটা প্যারা দিয়ে বললো কি যে এ সিগারেট খায় বা ওয়াইন খায়, এর এখনো মানে প্রবলেম ধরা পড়ে নাই, বাট ফিউচার প্রবলেম হতে পারে। এটাকে আমরা আমাদের ভাষায় বলি হচ্ছে ইমফ্যাসিস অফ ম্যাটার। দেখেন ইমফ্যাসিস অফ ম্যাটারটা কি জিনিস, এটা একটা মজার জিনিস, হ্যাঁ, এটা আমি খুব বেশি লাইক করি। একটা জিনিস মাথায় রাখবেন, অডিট করতে গিয়ে আমরা যত যাই করি, যদি ফিগার আউট করতে না পারি যে কত টাকার প্রবলেম, এটা যদি আপনি বলতে না পারেন, ইট ইজ নট এ প্রবলেম এট অল। কথা বোঝা যাচ্ছে? আপনি তো কোয়ান্টিফাই করতে না পারেন যে আপনার কত টাকার প্রবলেম, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমে আপনি এস্টাবলিশই করতে পারবেন না। সো আমরা অডিট করতে গিয়ে অনেক কিছুই আছে যেগুলো মানে বেশিরভাগ হচ্ছে আমরা কোয়ান্টিফাই করতে পারি, কিছু জিনিস আছে যে কোয়ান্টিফাই করতে পারি না। ফর এক্সাম্পল, ধরেন আপনি কেএফসি অডিট করতে গেছেন, ঠিক আছে। এখন কেএফসির হচ্ছে বাংলাদেশে ধরেন 100টা আউটলেট আছে। আপনি যে বছর অডিট করতে গেছেন, দেখলেন কি তার ঠিক আগের বছর, মানে ওই বছরই আর কি ঘটনাটা, ওই বছরে কেএফসির বিভিন্ন কারণে 50টা আউটলেটে আগুন লেগে পুড়ে গেছে। আপনি অডিট করতে গিয়ে দেখলেন এই ঘটনা, এখন 100টার মধ্যে 50টা আছে। আপনি অডিটর হিসেবে কি করবেন যে ভাই 50টা যে পুড়ে গেছে, এটা তো তোমার লস হয়েছে, লসটা কি তুমি রেকর্ড করছো? ওরা আপনাকে বলে যে হ্যাঁ ভাই রেকর্ড করছে, দেখেন যে লস। আপনি রিক্যালকুলেশন করে দেখলেন সবই ঠিক আছে, যে 50টা যে নষ্ট হয়ে গেছে সেটা ঠিকই করছে, তার মানে তারা অ্যাকাউন্টিং এ কোনো ভুল করে নাই। বাট আপনি ফিল করতেছেন, আচ্ছা কেএফসি যদি 100টার মধ্যে 50টা আগুনে পড়ে নষ্ট হয়ে যায়, ওরা তো সামনের বছর এত লস দিয়ে আর থাকবে, হয়তো কোম্পানি আর থাকবে না, মেবি সামনের বছর বাকি 50টা কারো কাছে বেঁচে দিয়ে চলে যাবে। যদি আপনার এটা ফিল হয়, মানে ইউর ফিলিং, এখনো কিন্তু ঘটনা ঘটে নাই, সে এখনো কোম্পানি বেঁচে নাই, বা কোম্পানি এখনো রান করতেছে, যে 50টা নষ্ট হয়ে গেছে সে 50টা অ্যাকাউন্টিং ঠিক করছে, বাট আপনি এখনো কোয়ান্টিফাই করতে পারতেছেন না যে সামনের বছর যদি কোম্পানি
চলে যায় তখন কি হবে? সো আপনি হচ্ছে একটা ঘটনা একটা ম্যাটার, এই যে ইমফ্যাসিস অফ ম্যাটার, এই ম্যাটারটা আপনাকে ইমফ্যাসিস মানে অনেক গুরুত্ব আর কি, আপনি অনেক গুরুত্ব দিচ্ছেন যে 50টা আউটলেট পুড়ে যাওয়া 4টাখানি কথা না, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা। তো এটা আমাকে এনিহাউ যারা ইউজার, যারা শেয়ার হোল্ডার তাদেরকে জানাইতে হবে। তখন আপনি কি করলেন? রিপোর্টটা ক্লিন দিলেন, কারণ যে 50টা তার নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, সেই 50টার জন্য তার যে এক্সপেন্স লস হয় সে সবই তো রেকর্ড করছে, আপনার তো কিছু করার নাই, আপনার হাত বাঁধা। মানে হচ্ছে তার অ্যাকাউন্টিং ঠিক আছে, ফিগার সব ঠিক আছে, কিন্তু 50টা যে পুড়ে গেছে এটা হয়তো কেউ অ্যাকাউন্ট দেখে বুঝলোই না, মনে করে জানলোই না। তখন আপনি কি করতে পারেন? আপনি করতে পারেন যে আপনার যে করা জায়গাটা সেটা হচ্ছে যে এক পেজে, সেই পেজের আপনি ওপিনিয়ন প্যারাগ্রাফ ক্লিন দিলেন, ওপিনিয়নটা মানুষ পড়ে দেখলো যে হ্যাঁ এখানে আপনি অডিট করে কিছু পান নাই, সবই ঠিক আছে। হাউএভার ইমফ্যাসিস অফ ম্যাটার দিয়ে যখন ইমফ্যাসিস অফ ম্যাটার দেখবে তখন ইউজার এখানে কি লিখে দেখি তো, সেখানে আপনি লিখবেন যে উই ড্র দ্য ইউজার্স অ্যাটেনশন টু নোট নাম্বার অমুক, যেখানে এক্সপ্লেন করা আছে। আপনি একটা নোটে বলে দিলেন যে দেখো আমরা অডিট করতে গিয়ে দেখলাম কেএফসি এর 50টা আউটলেট পুড়ে গেছে, 50টা আউটলেটে যে লস হয়েছে সেই লস তারা রিকগনাইজ করেছে ঠিকঠাক মতোই, এখানে কোনো প্রবলেম নাই। বাট হাউএভার গোয়িং কনসার্ন নিয়ে কোনো প্রবলেম থাকতে পারে, মানে নেক্সট 1 বছর পরে 2 বছর পরে বা নেক্সট ইয়ারে হয়তো সে নাও থাকতে পারে। সো ইটস ইউর ডিসিশন যে তুমি কেএফসি তে তোমার ইনভেস্টমেন্ট রাখবা, ফার্দার করবা, নাকি টাকাটা উঠাই নিবা। ইটস আপ টু ইউ। এটা আমার অ্যাটেনশনে আসছিল, আমি তোমাকে জানাইলাম। সেম অ্যাজ পেশেন্ট টু। পেশেন্ট টু প্রচুর ধরনের সিগারেট খায়, ওয়াইন খায়, বাট এই ভদ্রলোকের এখন পর্যন্ত সিগারেট খাওয়ার জন্য বা ওয়াইন খাওয়ার জন্য কোনো রোগ হয় নাই, আজকে হয় নাই, তো কালকে তো তার আলসার ক্যান্সার হতে পারে, বাট ইউ ডোন্ট নো। যেহেতু আপনার আলসার ক্যান্সার হয় নাই এখন পর্যন্ত, আপনি বলতে পারতেছেন না যে এই প্রবলেম আছে এই পেশেন্টের। সো আপনাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে যে এই পেশেন্ট ওকে, কারণ আপনি যখন টেস্ট করছেন তখন হচ্ছে নো ডিজিজ। সো আপনার ওপিনিয়ন প্যারাগ্রাফে ইউ ক্যানট টাচ, ইউ ক্যানট এডিট, ইউ ক্যানট মডিফাই। এই কারণে কিন্তু যে আনকোয়ালিফাইড আর কোয়ালিফাইড রিপোর্টকে অনেক সময় মডিফাইড বা আনমডিফাইড বলে, ওইটা আবার আরেকটা ডিসকাশন, ওটা পরে করবো, বেশি হয়ে যাচ্ছে, শেষ করতে পারবো না তাছাড়া। হ্যাঁ, সো মডিফাইড আনমডিফাইড আমার মনে থাকলে পরে আলাপ করে নিব, জাস্ট কোয়ালিফাইড আনকোয়ালিফাইডটা বুঝেন এখন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সো আপনি কি করলেন? ওপিনিয়নে হাত দিতে পারলেন না, আপনাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে পেশেন্ট ঠিক আছে। হাউএভার ইমফ্যাসিস অফ ম্যাটার বলে দেন এই ভদ্রলোক প্রচুর সিগারেট খায়, প্রচুর ওয়াইন খায়। সো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে মনে হয়, জানি যে যারা বেশি বেশি সিগারেট খায়, ওয়াইন খায়, তাদের কিন্তু একটা রোগ হওয়ার পসিবিলিটি থাকে, সেটা হয়তো এখন হয় নাই, পরের বছর হতে পারে। সো এর গোয়িং কনসার্নে একটু প্রবলেম আছে। তার মানে স্যার এখানের মধ্যে আর কি প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না বা কোনো এভিডেন্স প্রোভাইড করতে পারবো না, এমন কোনো প্রবলেমকে এখানে আনবো। রাইট, রাইট। সো আমরা ফিল করছি কিন্তু আমরা প্রমাণ করতে পারতেছি না এরকম কোনো প্রবলেম। রাইট, মানে এখন ঘটে নাই কিন্তু সামনে বছর ঘটতে পারে। ওটা আচ্ছা স্যার, ওটা যে আমরা বলবো যে সামনে বছর হবে, ওটার জন্য তো আমাদের পর্যাপ্ত পরিমাণে আর কি কোনো শোকজ থাকা লাগবে যে হ্যাঁ আমি এটার বেসিসে বলতেছি এটা সামনে বছর হতে পারে। হ্যাঁ, এই যে আপনি এই পেশেন্ট টুর ক্ষেত্রে তো বলে দিলেন যে ও সিগারেট খায়, ওয়াইন খায়, তো এটা হচ্ছে ইমপ্যাক্ট, এটার ইমপ্যাক্ট হচ্ছে ক্যান্সার হতে পারে। আর কেএফসির ক্ষেত্রে কি হয়? আপনি বলে দিলেন যে এর 50টা আউটলেট নষ্ট হয়ে গেছে। সো আপনার গাট ফিলিংস বলতেছে যে একটা বিজনেসের অর্ধেক যখন শেষ হয়ে যায়, বিজনেস নাও থাকতে পারে। ঠিক আছে, এত লস নিয়েছে, দেখা যাবে যে এত বেশি লস হয়ে গেছে যে পরের মাসেই দেখা যাবে যারা লেন্ডার ছিল, যারা তাকে টাকা ধার দিছে, লোন নিয়ে হয়তো কেএফসি চালাচ্ছিল, হ্যাঁ, তারা বলবে যে ভাই তাড়াতাড়ি আমাকে টাকাটা ফেরত দাও, তোমার বিজনেসের কোনো ঠিক ঠিকানা নাই। তখন দেখা গেল তাদের টাকা ফেরত দিতে গিয়ে তার আরো 25টা আউটলেট বিক্রি করতে হইতেছে, বাকি থাকে 25টা। সে 25টা দিয়ে সে ওই এই লস শেষ জীবনে রিকভার করতে পারবে না। তো বেটার আমি বেঁচে দিই ভাই, চলে যাই, বা আমি বিজনেসে করবো না, বাকি 25টা বেঁচে টেসে দিয়ে সে চলে গেল, বা সে ওটাদেরকে যা পায় তাই দিল। আপনার ফিল হচ্ছে কিনা? ফিল হচ্ছে, বাট এটা কিন্তু ইন রিয়েলিটি নাও হতে পারে। বাট আপনার যদি একটা ফিল হচ্ছে, মানে ইউ হ্যাভ টু নোটিফাই ইউর ইউজার্স। এটা হচ্ছে ইমপ্যাসিস অফ ম্যাটার। মানে স্যার ফিউচার ইমপ্যাক্টটাকে বোঝানো হচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে আপনার একটা কনসার্ন। তো ইমপ্যাসিস অফ ম্যাটার হচ্ছে সবসময় মেইনলি মানে আমাদের খুব বেশি আসে না, ওই গোয়িং কনসার্ন ইস্যুগুলোই আসে ইমপ্যাসিস অফ ম্যাটারে। ঠিক আছে, এবার আসেন পেশেন্ট 3, একে কিন্তু এর আলসার হয়েছে, রাইট? হ্যাঁ স্যার।
পেশেন্ট 3 এর ক্ষেত্রে ডক্টর জগুল কি করছে মনে আছে? রিপোর্টটা কি 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 করলো? কয়টা রিপোর্ট দিছে? একটা না দুইটা? রিপোর্ট একটাই দিছে, রিপোর্ট একটাই। রিপোর্ট একটা একটা সংযুক্তি ছিল স্যার। সংযুক্ত লেটার, রাইট, সাথে একটা লেটার দিয়েছে। হ্যাঁ, এবার আসেন মজার ব্যাপার। আপনারা ম্যাটারিটি নাম শুনছেন না? ম্যাটারিটি, এবার আপনাদের আজকে ম্যাটারিটি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ম্যাটারিটি কি জিনিস দেখেন। এই ডক্টর জগুলের ক্ষেত্রে ইউজারকে এই যে পেশেন্টগুলো যে নিবে, পেশেন্টগুলো নিয়ে কাজ করবে কে? এবিসি কোম্পানি, এবিসি বা এক্সওয়াইজেড যে কোম্পানি, সেই কোম্পানি কাজ করবে, তাই না? হ্যাঁ, তো এখানে ইউজারকে এক্সওয়াইজেড, আপনি মনে রাখবেন ইউজার কিন্তু। হ্যাঁ, এবার এক্সওয়াইজেড সে যখন দেখলো পেশেন্ট 3 এর হচ্ছে আলসার আছে, ঠিক আছে? আলসার তো আপনারা জানেন নাকি? আলসার কিন্তু খুবই নরমাল একটা রোগ, মানে নারীর গ্যাস্ট্রিক থেকে হয় অথবা ঘা, বাম পাশে বা ডান পাশে, ম্যাক্সিমাম টাইমে বাম পাশে হয়। সো এখানে ওই নারীর একটা জায়গা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মানে কোন একটা কিছু ঘা হয় স্যার, ঘা হয়, ঘা হয়, ব্যথা করে, বাট ওই নারীটুকু কেটে ফেললে আবার আগের মতো হয়ে যাবে, কেটে ফেলে দেয় জাস্ট। বাট এটা যদি আপনি না করেন তাহলে কি হবে, ওই যখন ধীরে ধীরে ছড়াবে তখন ক্যান্সার হয়ে যেতে পারে। বাট আর্লি স্টেজে ধরা পড়ে যে আপনার হচ্ছে ব্যথা করতেছে, আপনি চিকিৎসা করালেন, তখন দেখলেন আলসার হয়েছে। হ্যাঁ, তখন কিন্তু যদি আমি জানি, আচ্ছা ধরেন আপনি এই কোম্পানি, আপনাকে বলা হলো যে এই পেশেন্টের হচ্ছে আলসার আছে, আপনি কি একে চাকরি দিবেন নাকি দিবেন না বলেন তো? স্যার দিব। যদি বেটার অপশন থাকে তাহলে দিব না স্যার, আর যদি অপশন না থাকে তাহলে হয়তো মানে চিন্তা ভাবনা করতে পারি। রাইট, আর একজন বললেন যে দিবেন, তাই না? সো আমি কিন্তু ওই যে প্রথম দিন বললাম না যে দিস ইজ দ্য বিউটি অফ অ্যাকাউন্টিং প্রফেশন, এখানে ইউ বোথ আর রাইট। যে বলতেছেন যে আমি দিব না সেও রাইট, যে বলছেন আমি দিব সেও রাইট। ওই যে আমি বললাম না, সায়েন্সের মতো না যে ডিল দিলাম সে নিচেই পড়বে, সে ডানেও যেতে পারে বামেও যেতে পারে। দেখেন প্রুফ দেখেন, আপনারা কিন্তু দুই দিকে নিচ্ছেন। হ্যাঁ, দুটাই রাইট, যদি আপনি আপনার অ্যান্সারকে এক্সপ্লেন করতে পারেন, দ্যাটস ইট। সো এটাকে বলছে হচ্ছে ম্যাচুরিটি। ম্যাচুরিটি মানে হচ্ছে আপনার সহ্য ক্ষমতা কতটুকু, আপনি কতটুকু পর্যন্ত সহ্য করবেন। এখন আপনি যদি বলেন যে ভাই আলসার তো আমার কাছে তেমন কিছু লাগতেছে না, ওকে আমি জাস্ট রিক্রুট করলাম, করে আলসারের অপারেশনের কত টাকা, 20,000 50,000 টাকা। তো আমি বললাম যে যদি ভালো ভালো রিসোর্স হয় তো আমি শুধু আলসারের জন্য কেন ওকে নিব না, ওকে নিয়ে বললাম যে, বা ওকেই বললাম যে ভাই তুমি যদি আলসারটা একটু অপারেশন করে আসো তাহলে তুমি কালকেই জয়েন করতে পারবা, অথবা তোমার টাকা না থাকলে আমি তোমাকে হেল্প করি, তুমি পরে মাসে মাসে দিয়ে দিও, অথবা আমি কোম্পানি থেকেই বেয়ার করলাম, অসুবিধা নেই। সো আপনি যদি এইভাবে ফিল করতে পারেন যে আমার জন্য আলসার কোনো প্রবলেম না, আমি ওকে নিব, দিস ইজ ইউর ম্যাটেরিয়ালিটি। ম্যাটেরিয়াল মানে কি? থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড আপনার কতটুকু পর্যন্ত নিতে পারবেন, এটা কে নিতে পারবে? ইউজার। ঠিক গ্রামীণ ফোনের মনে করেন আমি ইনভেস্টর, আমি হচ্ছে শেয়ার হোল্ডার, আমি ইউজার, বা ধরেন আমি প্রসপেক্টিভ ইউজার মনে করেন। সো গ্রামীণ ফোন এই বছর রিপোর্ট করলো 100 টাকা প্রফিট, আমি গ্রামীণ ফোনের অ্যাকাউন্টস দেখে ডিসিশন নিব যে আমি গ্রামীণ ফোনের শেয়ার কিনবো কি কিনবো না। এবার দেখা গেলো যে যদি আমি বললাম যদি গ্রামীণ ফোনের প্রফিট এবার 100 টাকা হয় তাহলে আমি শেয়ার কিনবো, আচ্ছা যদি 95 টাকা হয় তাও কিনবো, যদি 90 টাকা হয় তাহলে কিনবো না, যদি 95 এর নিচে হয় তাহলে কিনবো না। আমার জন্য ম্যাটেরিয়ালিটি হচ্ছে 5% অফ প্রফিট, যে আমি 100 টাকা থেকে যদি 95 টাকা হয় এই পর্যন্ত আমি সহ্য করতে পারি, 95 টাকার নিচে যখন 94 টাকা হয়ে যাবে তখন আমি আর ইনভেস্ট করবো না। আবার আপনার জন্য মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে 100 টাকা 90 টাকা পর্যন্ত আমি নিব, 90 টাকা হলেও আমি শেয়ার কিনবো, বাট 90 টাকা নিচে যদি নামি আমি কিনবো না শেয়ার। আমি ভাবতেছি কি আপনাদেরকে ব্রেক দিব না, টানা শেষ করে দিব। হ্যাঁ, আমার একটা কাজ আছে, তো আপনারা কি বলেন? ওকে স্যার, নো প্রবলেম। ঠিক আছে স্যার। ওকে স্যার। তাহলে আমি একটা ফোন ধরি, আমাকে 1 মিনিট টাইম দেন। হ্যাঁ, আচ্ছা।
হ্যালো হ্যালো তানভীর ভাই, জি ভাই বলেন। স্যার কই গেল? স্যার তো নাই, কই জানি গেছে। স্যারের ফোন আসছে ফোন ধরতে গেছে। ফোন আসছে স্যার, কথা বলা শেষ করে আবার আসবে, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, রিল্যাক্স থাকেন। ভাই আপনি কি ভিডিও করতেছেন? হ্যাঁ জি ভাই করতেছি ভাই, পজ করে রাখছি। ওকে ভাই, থ্যাংক ইউ। নোমানবার ভিডিও কি হচ্ছে? জি ভাই হচ্ছে ভাই। আচ্ছা এখন হচ্ছে না, এখন পজ করে রাখছি। ওকে, হ্যাঁ আমরা শুরু করি। জি স্যার, শিওর। জি স্যার। ওকে, সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে রিপোর্ট নিয়ে, না? জি স্যার। রিপোর্টের জন্য কই ছিলাম? আলসারওয়ালা পেশেন্টে ছিলাম স্যার। আলসার পেশেন্ট।